বন্ধু শুনছেন 90.8 FM বেতার বিদ্যাসাগর, মেদিনীপুরের একমাত্র কমিউনিটি রেডিও চ্যানেল বেতার বিদ্যাসাগর। আপনার সঙ্গে, আপনার কথায়। কৃষি সংক্রান্ত নানান কথা, প্রশ্ন আপনার, উত্তর দেব আমরা। কৃষিক্ষেত্রের নানান খুঁটিনাটি তথ্য নিয়েই শুরু হচ্ছে আমাদের অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। নমস্কার বন্ধু, শুরু হচ্ছে আজকের ম্যাটিক্স কৃষি পাঠশালা। আজকের ম্যাটিক্স কৃষি পাঠশালার বিষয় কৃষিপ্রধান দেশ ভারতবর্ষ, তাই কৃষিক্ষেত্রে উন্নতির কথা মাথায় রেখে কৃষক বন্ধুর পাশে দেশের প্রধানমন্ত্রী শ্রী নরেন্দ্র মোদী। সূচনা হলো কৃষকদের জন্য বিশেষ যোজনা পিএম প্রণাম। জৈবিক সারের ব্যবহার থেকে কৃষকদের বিশেষ প্যাকেজ প্রদান, সবই এই যোজনার অন্তর্গত। পিএম প্রণাম প্রধানমন্ত্রী কর্তৃক কৃষক বন্ধুর জন্য বিশেষ যোজনা। পিএম প্রণাম, এই প্রকল্পের সম্পর্কেই বিস্তারিত জেনে নেব এবার। অর্থনৈতিক বিষয় সংক্রান্ত মন্ত্রিসভা কমিটি অর্থাৎ সিসিইএ 28 জুন 2023 তারিখে অনুষ্ঠিত একটি বৈঠকে পিএম প্রণাম প্রকল্পটি অনুমোদন করেছে। পিএম প্রণাম শব্দটি আমাদের মাতৃভূমির পুনরুদ্ধার, সচেতনতা সৃষ্টি, লালন পালন ও উন্নতির জন্য একটি পিএম প্রোগ্রামকে বোঝায়। আমাদের নিজের মায়ের মতো মাতৃভূমি অর্থাৎ মাদার আর্থের যত্ন নেওয়া এবং তাকে সুস্থ রাখার প্রতি এটি একটি অনন্য পদক্ষেপ। এভাবেই মাতৃভূমি এর বিনিময়ে আমাদের অনেক কিছুই ফিরিয়ে দেবেন। গ্রাম পর্যায় থেকে শুরু করে আমাদের সম্মিলিত প্রচেষ্টার মাধ্যমেই এটি সম্ভব। পিএম প্রণামের প্রাথমিক লক্ষ্য হল একটি গুরুত্বপূর্ণ সমস্যার সমাধান করা, আর সেই সমস্যা হল কৃষিতে রাসায়নিক সার এবং কীটনাশকের অত্যধিক ব্যবহার। অধিক উৎপাদনের আকাঙ্ক্ষায় অতিমাত্রায় সার ও কীটনাশকের ব্যবহার হচ্ছে, যার ফলে এই মাটির ক্ষতি হচ্ছে এবং উৎপাদন ক্ষমতা কমে যাচ্ছে। মাটির পুষ্টি নিরাপত্তার জন্য কৃষিতে জৈব এবং প্রাকৃতিক সার একীভূত করে মাটির পরীক্ষাভিত্তিক সারের সুষম ব্যবহার পদ্ধতি করা প্রয়োজন। এছাড়াও জৈব এবং প্রাকৃতিক কৃষি পদ্ধতি, সম্পদ সংরক্ষণের কৌশল যেমন সমন্বিত চাষ পদ্ধতি, ক্ষুদ্র সেচ, মালচিং, নো-টিলাজ, ফসলের ঘূর্ণনের মতো পদ্ধতিও কৃষিক্ষেত্রে গ্রহণ করা উচিত। এই পদ্ধতি মাটির উর্বরতা বাড়াবে, পরিবেশ দূষণ হ্রাস করবে এবং দীর্ঘমেয়াদী কৃষি উৎপাদনশীলতা বাড়াবে। কৃষিক্ষেত্রে সুষম সারের ব্যবহার মাটি সহ আমাদের পরিবেশের স্বাস্থ্য নিশ্চিত করতে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে। ভারসাম্য বজায় রেখে সার ব্যবহারের অর্থ হল উদ্ভিদের জন্য প্রয়োজনীয় পুষ্টির উপাদান সঠিক পরিমাণে এবং অনুপাতে সঠিক সময়ে এবং সঠিক পদ্ধতিতে ব্যবহার করা। সংশ্লিষ্ট রাজ্য বিশ্ববিদ্যালয়গুলি ইতিমধ্যে তাদের এলাকার ফসলের প্রয়োজন অনুসারে এই ডোজগুলি নির্ধারণ করেছে। সুপারিশকৃত ডোজ অনুযায়ী সার ব্যবহার করলে ফসলের ফলন ও গুণগত মান বৃদ্ধি পাবে। সুস্পষ্ট মাটিতে জন্মানো ফল, শাকসবজি এবং শস্য প্রায়শই প্রয়োজনীয় পুষ্টিগুণে সমৃদ্ধ এবং স্বাদ ভালো হয়। ভালো ফসলের জন্য এবং গুণমান আমাদের কৃষকদের জন্য উচ্চ লাভের দিকে পরিচালিত করে। এটা শুধু আরও বেশি পরিমাণ ফসল ফলানোর জন্য নয়, বরং ফসলের মানকেও উন্নত করার জন্য একটি বড় পদক্ষেপ। এটি একটি জয়ের কৌশল যা আমাদের কৃষকদের, আমাদের পরিবেশ এবং শেষ পর্যন্ত আমাদের সকলকে উপকৃত করে। সঠিক জ্ঞানের সঙ্গে পুষ্টির ব্যবহার করলে আমরা যে শুধু ফলনই বাড়াতে পারব তা নয়, বরং আমাদের জমি ভবিষ্যৎ প্রজন্মের জন্য যাতে উর্বর থাকে তাও নিশ্চিত করতে পারব। সুতরাং আসুন একটি উজ্জ্বল এবং আরও টেকসই কৃষি ভবিষ্যতের জন্য সুষম সার ব্যবহারের প্রচার এবং অনুশীলন চালিয়ে যাই। বিকশিত ভারত সংকল্প যাত্রা, বিকশিত ভারত সংকল্প যাত্রা। আসুন এই প্রকল্পের বিষয়ে এবার জেনে নেওয়া যাক। এই প্রকল্পের মূল উপাদানগুলির মধ্যে একটি হল পিএম প্রণাম প্রকল্প এবং কৃষিতে
VBSY এর একটি আকর্ষণীয় বিষয় এই যে এর মাধ্যমে বিভিন্ন ফসল এবং গাছপালাগুলিতে এবং জলে দ্রবণশীল সার স্প্রে করার পদ্ধতি প্রদর্শনের জন্য ব্যাপক পরিমাণ ব্যবহার করা। এই উদ্যোগের ফলে 29টি রাজ্য বা কেন্দ্রশাসিত অঞ্চল জুড়ে বিভিন্ন জেলায় হাজার হাজার প্রদর্শিত হয়েছে। এই ব্যবহারিক পন্থা কার্যকরভাবে আধুনিক কৃষি প্রযুক্তি গ্রহণের সুবিধার কথা বলেছে। নাগরিকদের মধ্যে টেকসই কৃষির অনুশীলন সম্পর্কে আরও তথ্য প্রচার করাই এই প্রকল্পের উদ্দেশ্য। উল্লেখ্য, এই প্রোগ্রামটি একটি অপ্রতিরোধ্য সাড়া পেয়েছে এবং লক্ষ লক্ষ দর্শক ড্রোন প্রদর্শনীর সাক্ষী দেখেছে। কৃষকরা বিশেষ করে প্রচলিত ইউরিয়ার তুলনায় ন্যানো ইউরিয়ার উপকারিতা বুঝে ন্যানো সার প্রয়োগে গভীর আগ্রহ দেখিয়েছেন। এই ইভেন্টগুলির সময় আলোচনার আর কথোপকথনের মাধ্যমে করা অনুশীলনগুলি যথেষ্ট কার্যকরী হয়েছে, যা কৃষকদের মধ্যে ক্রমবর্ধমান সচেতনতা এবং আগ্রহ প্রদর্শন করেছে। প্রধানমন্ত্রী কৃষি সমৃদ্ধি কেন্দ্রগুলি VBSY প্রোগ্রামগুলিকে সমর্থন করার জন্য সক্রিয় ভূমিকা পালন করেছে, যার ফলে এই উদ্যোগের সহযোগিতামূলক প্রকৃতির উপর জোরও দেওয়া হয়েছে। বিকশিত ভারত সংকল্প যাত্রা শুধু একটি যাত্রা নয়, এটি ভারতীয় কৃষির জন্য একটি টেকসই এবং প্রযুক্তিগতভাবে উন্নত ভবিষ্যতের দিকে একটি রূপান্তরমূলক পদক্ষেপ। যাত্রার অগ্রগতির সঙ্গে সঙ্গে এটি দেশের কৃষি ল্যান্ডস্কেপকে নতুন রূপ দেওয়ার, উদ্ভাবনকে উৎসাহিত করার এবং সবার জন্য একটি সবুজ আরও সমৃদ্ধ ভবিষ্যৎ নিশ্চিত করার প্রতিশ্রুতি দেয়। পদ্ধতির প্রচারের মাধ্যমে এটি শুধুমাত্র সচেতনতাই তৈরি করছে না, বরং কৃষকদের আরও সমৃদ্ধ এবং পরিবেশ বান্ধব ভবিষ্যতের জন্য উদ্ভাবন গ্রহণ করতে অনুপ্রাণিত করছে। আমরা যেমন এই কৃষি বিপ্লবকে উৎসাহিত হতে দেখি, এটা স্পষ্ট যে বিকশিত ভারত সংকল্প যাত্রা একটি উন্নত এবং টেকসই ভারতের জন্য বীজ বপন করছে এবং এগিয়ে নিয়ে যাচ্ছে। এরই অঙ্গ হিসেবে আমাদের এবারের অনুষ্ঠান বেতারের মাধ্যমে কৃষি বন্ধুর জন্য সচেতনতামূলক অনুষ্ঠান ম্যাটিক্স কৃষি পাঠশালা। শুনতে থাকুন বেতার বিদ্যাসাগর FM 90.8। স্বাস্থ্যকর মাটি, স্বাস্থ্য ভারত। প্রিয় কৃষক ভাই ও বোনেরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেডের পক্ষ থেকে আমরা আপনাদের সকলকে উষ্ণ অভ্যর্থনা এবং শুভেচ্ছা জানাই। বন্ধুরা, ম্যাট্রিক্স ফার্টিলাইজার অ্যান্ড কেমিক্যালস লিমিটেড পশ্চিমবঙ্গ রাজ্যের পূর্ব বর্ধমান জেলার পানাগড়ে অবস্থিত একটি ইউরিয়া উৎপাদনকারী সংস্থা। ম্যাট্রিক্স প্ল্যান্টটি পশ্চিমবঙ্গের প্রথম এবং একমাত্র ইউরিয়া কারখানা। আপনারা সবাই জেনে খুশি হবেন যে মাটি পরীক্ষার জন্য কোম্পানি কর্তৃক একটি ভ্রাম্যমাণ মৃত্তিকা পরীক্ষাগার স্থাপন করা হয়েছে, যা সমগ্র বাংলায় তার পরিষেবা প্রদান করে। এর পাশাপাশি কৃষকদের চাহিদা অনুযায়ী সংস্থার দ্বারা অন্যান্য নতুন পণ্য উপলব্ধ করা হয়, যার মাধ্যমে আপনারা সকলেই আপনাদের চাষে আরও বেশি ফলন এবং মুনাফা পেতে পারেন। নমস্কার, আমার নাম সত্যজিৎ চক্রবর্তী। আমি বর্তমানে ইফকোতে ডেপুটি ফিল্ড ম্যানেজার পোস্টে কাজ করছি। আজকে আমি নিউ এজ ফার্টিলাইজার টেকনোলজি, যেটা কৃষিকাজে কীভাবে ব্যবহার করা যায়, সেই সম্বন্ধে আমি আজকে কৃষক ভাইকে বা কৃষক ভাইদের বার্তা দেব। সবার প্রথমে আমরা যে কৃষিকাজ করি, সেই কৃষিকাজে একটা মেজর পোর্শন বা বেশিরভাগ খরচা কিন্তু আমাদের সার থেকে আসে। তার মধ্যে মূলত আমাদের ইউরিয়া, 10-26-26, ডিএপি বা ফসফেট, পটাশ এগুলো মূলত ব্যবহার হয়। কিন্তু যত দিন যাচ্ছে তত দেখা যাচ্ছে যে এই সমস্ত সারের যে ক্ষতিকর দিকগুলো প্রকট হয়ে উঠছে। তার মধ্যে যেমন ধরুন, আপনারা যে ইউরিয়া সার ব্যবহার করছেন, সেই ইউরিয়া কিন্তু জল, বায়ু এবং মাটিকে ভীষণভাবে ক্ষতিগ্রস্ত করছে। দানা সার ব্যবহার বা ইউরিয়া বেশি পরিমাণ ব্যবহারের জন্য দেখা গেছে প্রতি বছর গড়ে প্রায় 1 কোটি করে ইউরিয়া ব্যাগের ব্যবহার এই দেশে বাড়ছে। 2011-12 থেকে 2024-এর মধ্যে যদি আমরা ধরি, এই 14 বছরে প্রায় 14 কোটি ইউরিয়া ব্যাগের ব্যবহার বেড়েছে। বর্তমানে সারা দেশে প্রায় 80 কোটি ইউরিয়া ব্যাগ ব্যবহার হয় সারা দেশে। তার মধ্যে ধরুন আজকে গড়ে একটা ইউরিয়াতে প্রায় 1700 থেকে 2000 টাকা ভর্তুকি আছে, এবং বর্তমানে যে ইউরিয়া ব্যবহার হয়, সে ইউরিয়ার
সেই ইউরিয়ার 70% প্রায় মাটিতে নষ্ট হয়। তার মানে আজকে কৃষক ভাইয়েরা এত দাম দিয়ে যে দানা ইউরিয়া কিনে ব্যবহার করছেন, 100 কেজি মাটিতে ব্যবহার করলে তার 70 কেজি নষ্ট হচ্ছে। তাহলে 80 কোটি ইউরিয়া ব্যাগ যে আপনার আজকে দেশের মাটিতে ব্যবহার হচ্ছে, তার 70% প্রায় 56 কোটি ব্যাগ শুধু মাটিটাকে নষ্ট করতে কাজে লাগছে। ভর্তুকি পরিমাণে দাঁড়ালে প্রায় 1,12,000 কোটি টাকা নষ্ট হচ্ছে। তার মানে আজকের দিনে সারা ভারতবর্ষে ভারত সরকার প্রায় 1,68,000 কোটি টাকা ভর্তুকি শুধু ইউরিয়ার পেছনে খরচা করে। তাছাড়া যত ইউরিয়া দানা সার আপনি মাটিতে ব্যবহার করবেন, তত দিনের দিন মাটি কিন্তু শক্ত হয়ে যাবে। যদি কৃষক ভাইরা লক্ষ্য করেন যে আপনি কতকগুলো কেঁচো বা আর্তো আম যদি নিয়ে তার মধ্যে কিছু দানা ইউরিয়া ছড়িয়ে দেন, দেখবেন প্রত্যেকটা কেঁচো কিন্তু মারা গেছে। এবং দানা ইউরিয়া ব্যবহারের ফলে দেখবেন যে মাটি কিন্তু ভয়ঙ্করভাবে শক্ত হয়ে যাচ্ছে এবং জীবাণুর সংখ্যাও কমে যাচ্ছে। যে কারণে দিনের দিন মাটি যত শক্ত হবে, তত গাছের নতুন শেকড় কম ছাড়বে এবং গাছ কিন্তু তত আরও বেশি পরিমাণ রাসায়নিক সার নিতে চাইবে। যে কারণে দিনের দিন বছরের পর বছর আমাদের দেশে রাসায়নিক সারের ব্যবহার কিন্তু ক্রমশ বেড়ে যাচ্ছে। আরও যে দানা ইউরিয়া আমরা মাটিতে ব্যবহার করি, সেই ইউরিয়া মাটির মধ্যে নাইট্রেট আকারে লিচিং হয়ে ভূগর্ভস্থ জলে যে মিশে, সেই জলকে আমরা বিভিন্নভাবে যখন তুলে পানীয় হিসেবে গ্রহণ করি, সেই নাইট্রেট কিন্তু লং টার্মে ক্যান্সার কজিং করছে। কেন? কারণ ওই জলের মধ্যে যে নাইট্রেট থাকে, সেটা যখন আমাদের মুখের মধ্যে যায়, সেটা প্রথমে নাইট্রাইট ফর্মেশন করে এবং যখন আমাদের পাকস্থলী বা ক্ষুদ্রান্তের মধ্যে যায়, সেটা নাইট্রোসো কম্পাউন্ড তৈরি করে। এই নাইট্রোসো কম্পাউন্ড এটা কিন্তু কার্সিনোজেনিক এবং বাচ্চাদের মধ্যে কিন্তু ব্লু বেবি সিনড্রোমের সম্ভাবনা প্রচুর দেখা যাচ্ছে। তার মধ্যে শ্বাসকষ্ট বা রক্তের মধ্যে অক্সিজেনের স্বল্পতা, এটা কিন্তু প্রকটভাবে হচ্ছে। এই সমস্ত ক্ষতিকর দিক থেকে আরও দেখবেন যে দানা ইউরিয়া ব্যবহার বেশি করলে আপনার গাছ বেশি নরম হয় এবং রোগ পোকার প্রকোপও বাড়ছে। এবং বিভিন্ন রাসায়নিক সার যে আজকে ইউরিয়া দিনের দিন বেড়ে যাচ্ছে, তাতে মাটি ভয়ঙ্করভাবে আম্লিক হচ্ছে। মাটি পরীক্ষা করে পশ্চিম মেদিনীপুর জেলায় দেখা গেছে প্রায় 90 থেকে 95% মাটি ভয়ঙ্করভাবে আম্লিক হয়ে গেছে। যেখানে মাটির পিএইচ 7 থাকার কথা, বেশিরভাগ জায়গাতে 5.5 বা 5.5-এর নিচে নেমে গেছে। এটা কিন্তু মোটেও সুস্থতার লক্ষণ নয়। তার কারণ 5.5-এর নিচে পিএইচ নেমে যাওয়া মানে আম্লিক পিএইচে কিন্তু আপনার ভয়ঙ্করভাবে ফাঙ্গাস বা ছত্রাকের জন্য একটা ফেভারেবল কন্ডিশন হয়ে যায়। যে কারণে দেখবেন যত দিন যাচ্ছে আপনাদের গোড়া পচা, ঝলসা, ধসা, পাতায় বাদামি দাগ, ছোপ ছোপ দাগ, এগুলোর প্রকোপ কিন্তু বাড়ছে। যে কারণে আজকের দিনে দেখবেন ভয়ঙ্করভাবে রাসায়নিক কৃষি বিষের ব্যবহার হচ্ছে, তার প্রত্যক্ষ বা পরোক্ষ কিন্তু এই দানা ইউরিয়ার ব্যবহার। এই সমস্ত ক্ষতিকর দিক থেকে বাঁচার জন্য এবং আগামী দিনে ইউরিয়ার এই যে ভয়ঙ্কর ক্ষতিকর দিক, এর থেকে মুক্তি পাওয়ার জন্য নতুন যে কৃষি প্রযুক্তি ন্যানো ইউরিয়া, সেটা কিন্তু বাজারে আসছে। আরও একটা দেখবেন যে আদর্শ সুষম সার, যেটা 4-2-1, অর্থাৎ প্রতি 4 ভাগ নাইট্রোজেনে 2 ভাগ ফসফেট এবং 1 ভাগ পটাশ ব্যবহার করা উচিত। সেই রেশিও আজকের দিনে সারা ভারতবর্ষে 12:4:1 যে পৌঁছেছে। অর্থাৎ প্রতি 1 কেজি পটাশে 12 কেজি নাইট্রোজেন সার ব্যবহার হচ্ছে, যেটা কিন্তু সাস্টেনেবল এগ্রিকালচার বা স্থায়ী কৃষির জন্য মোটেও আদর্শ নয়। এই সমস্ত পরিপ্রেক্ষিতে আগামী দিনে আপনাদের মাটিকে বাঁচিয়ে রাখতে, মাটিকে শক্ত হওয়া হাত থেকে বাঁচাতে, সুস্থ রাখতে কৃষক ভাইদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য যে আপনারা মূল সারে যে দানা ইউরিয়া ব্যবহার করছেন, সেখানে কোনো পরিবর্তন করার দরকার নেই, আপনারা করুন। কিন্তু চাপানে দানা ইউরিয়ার পরিবর্তে আপনারা ন্যানো ইউরিয়া কিন্তু ব্যবহার করতে পারেন। আরও যে বেশি পরিমাণে আপনারা দানা ইউরিয়া ব্যবহার করছেন, সেই দানা ইউরিয়া যখন ওয়াশ আউট হয় বৃষ্টির জলের মাধ্যমে, বিভিন্ন জলাশয়ে যখন পৌঁছায়, তার মধ্যে ইউট্রোফিকেশন অর্থাৎ বেশি পরিমাণে নিউট্রিয়েন্ট পৌঁছে যাওয়ার জন্য অ্যালগাল ব্লুম অর্থাৎ প্রচুর পরিমাণে অ্যালগি কিন্তু জলাশয়ের মধ্যে হচ্ছে এবং জলাশয়ও কিন্তু ভয়ঙ্করভাবে ক্ষতিগ্রস্ত হচ্ছে। আজকের দিনেও যদি আপনি দেখেন যে বায়ুমণ্ডলের মধ্যে যে সমস্ত গ্যাস ইউরিয়া সার ব্যবহারের জন্য ব্যবহার করা হয়, বায়ুমণ্ডল কিন্তু ধীরে ধীরে উত্তপ্ত হচ্ছে। আজ থেকে 20 বছর আগে যদি আপনি কম্পেয়ার করে নেন, এর থেকে অনেক বেশি কিন্তু ঠান্ডা ছিল, যেটা ধীরে ধীরে পৃথিবী যে উষ্ণায়ন হচ্ছে, তার পেছনে একটা মূল কারণ কিন্তু অতিরিক্ত দানা ইউরিয়া সারের ব্যবহার। তাই কৃষক ভাইদের উদ্দেশ্যে আমার একটাই বক্তব্য যে আপনারা চাপানে সম্পূর্ণভাবে দানা ইউরিয়া সারকে বন্ধ করে নতুন প্রযুক্তির ন্যানো ইউরিয়া ব্যবহার করতে পারেন। ন্যানো ইউরিয়া বাজারে বিভিন্ন ফর্মুলেশনে পাওয়া যায়। তার মধ্যে 16% নাইট্রোজেন ওয়েট বাই ওয়েট বেসিসে,
যেটা আপনার যদি 42 শতক বিঘা যদি জমি হয়, তাহলে একটা 16 লিটার ট্যাঙ্কিতে আপনি 1 লিটার ফাঁকা রাখলে 15 লিটার জল, প্রতি লিটার জলে আপনি 4 থেকে 5 ml, মানে 60 ml প্রতি লিটার প্রতি ট্যাঙ্কিতে। তাহলে 1 বিঘাতে 4 ট্যাঙ্কি, 60 × 4 240 ml, মানে 250 ml ন্যানো ইউরিয়া 1 বিঘা জমিতে 4 ট্যাঙ্কিতে আপনি স্প্রে করতে পারবেন। তার মানে আপনি যখন প্রথম চাপান দিচ্ছেন, চাপানের সময় দানা ইউরিয়া না দিয়ে আপনি ন্যানো ইউরিয়া কিন্তু 250 ml একবার স্প্রে করতে পারেন। তার মানে আপনার 4 মাসের ধানে আপনি যদি 1 মাসের চারা রোপণ করেন, তার ঠিক 30 দিনের মধ্যে যখন সর্বোচ্চ পাঁচকাঠি আসছে, সর্বোচ্চ পাঁচকাঠির মুখে যদি আপনি ন্যানো ইউরিয়া 42 শতক বিঘাতে 4 ট্যাঙ্কি আপনি স্প্রে করতে পারেন, তাতে মোটামুটি ট্যাঙ্কি প্রতি 20 টাকা খরচা আপনার। তার মানে 1 বিঘাতে 4 ট্যাঙ্কি মানে 80 টাকা খরচা। এতে আপনি দানা ইউরিয়া সম্পূর্ণভাবে বন্ধ করতে পারেন। এতে আপনার লাভ কী? এতে কি না, এই যে ন্যানো প্রযুক্তি, ন্যানোটা এতটাই সূক্ষ্ম কণা, 20 থেকে 50 ন্যানোমিটার, মানে 1 মিটারে 100 কোটি ভাগের 1 ভাগ, মানে এত সূক্ষ্ম কণা পাতায় আপনি স্প্রে করলেই এটা কিন্তু খুব তাড়াতাড়ি অ্যাবজর্পশন হয়ে যায় বা গাছ টেনে নেয়। IIT যোধপুর থেকে পরীক্ষা করে দেখা গেছে যে ন্যানো ইউরিয়া যদি আপনি পাতায় স্প্রে করেন, সকালে বা বিকালে যদি হালকা রোদ থাকে, স্প্রে করার 1 ঘন্টার মধ্যে 99% ন্যানো ইউরিয়া কিন্তু সম্পূর্ণভাবে গাছ টেনে নেয় বা শোষণ করে নেয়। শুধু আপনাকে একটা জিনিস লক্ষ্য রাখতে হবে যে আমরা যেহেতু পাতায় স্প্রে করি, পাতার মধ্যে পত্ররন্ধ্রের মধ্য দিয়ে এই সমস্ত ন্যানো ইউরিয়া শোষিত হয়। শোষিত হয়ে মূল যে টেকনোলজি বা বিজ্ঞানের মধ্যে আছে, এত সূক্ষ্ম কণা হওয়ার জন্য নর্মাল ইউরিয়া সেটা কিন্তু চেন আকারে একটা বন্ডে থাকে। ফলে পাতায় স্প্রে করলে কিন্তু দেখবেন নর্মাল ইউরিয়া স্প্রে করলে কিন্তু পাতার মধ্যে সাদা দাগ থাকে। ন্যানো ইউরিয়া যেহেতু পার্টিকেল ফরমেশনে থাকে, একটা অপরটার সঙ্গে লাগে না, এটা খুব ইজিলি শোষিত হয় এবং পাতার মধ্যে সেলের মধ্যে যে কোষ কভারেজে জমা হয় এবং ধীরে ধীরে গাছকে কিন্তু নাইট্রোজেন সরবরাহ করতে থাকে। তাই নর্মাল ইউরিয়া সার বা অন্যান্য কোনো জলে গোলা সার আপনি যখন স্প্রে করেন, তার ক্ষেত্রে গাছ 3 দিন পরে সবুজ হয়, 7 দিন পরে সে কিন্তু তার কাজ শেষ হয়ে যায়। কিন্তু ন্যানো ইউরিয়ার ক্ষেত্রে গাছ অতটা সবুজ হবে না, 3-4 দিন 5 দিন পরে গাছ হালকা টিয়া পাখি রঙের মতো সবুজ হবে এবং 20-25 দিন কিন্তু সম্পূর্ণভাবে গাছকে ধীরে ধীরে খাবার সাপ্লাই করবে। ফলে ফলন গড়ে দেখা গেছে, গভর্নমেন্ট যেটা অ্যাপ্রুভ দিয়েছে, প্রায় 8% গড়ে ফলন বৃদ্ধি পায়। এবং খরচের দিক থেকেও যদি আপনি দানা ইউরিয়া কমিয়ে দেন, মাটি জল বায়ু বাঁচবে এবং লং টার্মে কিন্তু আপনার অনেক রাসায়নিক সার কম লাগবে এবং ফলন বাড়বে। ন্যানো ইউরিয়ার আরও একটা সুবিধা কি, যে আপনার যেগুলো চওড়া পাতা জাতীয় গাছ আছে, এদের ক্ষেত্রে কিন্তু পত্ররন্ধ্র পাতা নিচের দিকে বেশি থাকে। যেমন ধানের ক্ষেত্রে পাতা 2 দিকেই থাকে, সেক্ষেত্রে আপনি যেমনভাবে ইচ্ছা স্প্রে করলে হয়। চওড়া পাতা জাতীয় গাছ বা যারা সবজি চাষ করেন, বিশেষ করে মাচায়, পাতা নিচের দিকে পত্ররন্ধ্র বেশি হওয়ার জন্য একটু চেষ্টা করবেন যে আপনারা নজলটাকে ঘুরিয়ে পাতা নিচের দিকে যদি স্প্রে করা যায়, সেই ক্ষেত্রে কিন্তু শোষণ বা অ্যাবজর্পশন অনেকটাই বেশি হয়। এছাড়া আধুনিক প্রযুক্তিতে আরও একটা নতুন ন্যানো সার, যেটা নিউ টেকনোলজি ফার্টিলাইজার বলতে পারেন, কৃষিকে বাঁচানোর জন্য আসছে, সেটা হচ্ছে ন্যানো ডিএপি। ন্যানো ডিএপিতে 8% নাইট্রোজেন এবং 16% ফসফেট আছে। যেমন এর আগে আমি ন্যানো ইউরিয়াতে বললাম, ন্যানো ইউরিয়া আপনাকে 2 বার ব্যবহার করতে হবে। একটা বললাম সর্বোচ্চ পাঁচকাঠির সময়, আর একটা হচ্ছে থোড় আসার মুখে। তার মানে 4 মাসের ধানে আপনি 1 মাসের চারা রোপণ করলে 60 দিনের মাথায় আপনি একটা স্প্রে করলেন, 80 দিনের মাথায় যখন থোড় আসছে তখন কিন্তু আপনি আরেকটা ন্যানো ইউরিয়া স্প্রে করতে পারবেন। কৃষক ভাইদের ক্ষেত্রে যারা বর্ষাকালীন বা শীতকালীন ধান চাষ করেন, যাদের 4 মাসের ধানের চারা রুইতে দেরি হয়ে যায়, ধরুন 45 দিনের মাথায় আপনি চারা রুইলেন, সেক্ষেত্রে কিন্তু আপনার দ্বিতীয় চাপান কিন্তু 80 দিন পেরিয়ে যায়। যদি 80 দিন পেরিয়ে যায় বা থোড় আসার পরে যদি আপনি দানা ইউরিয়া ছড়ান, সেক্ষেত্রে কিন্তু নতুন করে পাঁচকাঠি ছাড়ার সম্ভাবনা থাকে এবং মূল পাঁচকাঠি ফলন কিন্তু কমে যায়। সেই জায়গায় কিন্তু ন্যানো ইউরিয়ার কোনো ক্ষতিকারক দিক নেই এবং ফলন সম্পূর্ণভাবে বাড়াবে। দ্বিতীয় যে সারটা আমি বললাম ন্যানো ডিএপি। ন্যানো ডিএপি কি না, যে ডিএপি সার তাকে ন্যানো ফর্মুলেশনে, অর্থাৎ অতি সূক্ষ্ম কণা, যেমন ন্যানো ইউরিয়ার ক্ষেত্রে একটা ইউরিয়া দানাকে 55,000 ভাগে ভেঙে ন্যানো ইউরিয়া করা হয়েছে, ঠিক একইভাবে ডিএপিকেও অতি সূক্ষ্মভাবে ন্যানো ফর্মুলেশনে 20 থেকে 70 ন্যানোমিটার, যেটা আমাদের কল্পনার বাইরে, 1 মিটারে 100 কোটি ভাগের 1 ভাগ, সেই ফর্মুলেশনে নিয়ে আসা হয়েছে। ন্যানো ডিএপির ক্ষেত্রে আমরা 2টো সার পাচ্ছি, একটা নাইট্রোজেন আর একটা ফসফেট।
নাইট্রোজেন এর মধ্যে 8% থাকে এবং ফসফেট 16% থাকে। ন্যানো ইউরিয়ার ক্ষেত্রে যেমন দেখলাম আমরা দানা ইউরিয়া ব্যবহার করলে সর্বোচ্চ 30 কেজি নেয়, ন্যানো ইউরিয়ার ক্ষেত্রে নাইট্রোজেন কিন্তু গাছ 90% পর্যন্ত নিতে পারে। ঠিক ন্যানো ডিএপির ক্ষেত্রে যে নাইট্রোজেন এবং ফসফেট আছে তার মূল উদ্দেশ্য একটাই, যে আমরা আজকের দিনে অতিরিক্ত রাসায়নিক সার বা সঠিকভাবে ব্যবহার না করার জন্য, ইমব্যালেন্স অর্থাৎ ঠিকমতো রেশিও বা যে অনুপাতে ব্যবহার না করার জন্য মাটির মধ্যে ভয়ঙ্করভাবে আম্লিক বা অ্যাসিডিটি হয়ে গেছে। কৃষক ভাইয়েরা চুন দিয়ে মাটি শোধন বা মাটি পরীক্ষা সময় মতো না করার জন্য এবং নিজেদের মতোভাবে রাসায়নিক সারের ব্যবহার ক্রমশ বাড়ানোর জন্য আজকের দিনে যে ফসফেট আপনি অনেক টাকা দিয়ে কিনে মাটিতে ব্যবহার করছেন, সেটা ভাবলে অবাক হবেন। 100 কেজি ফসফেট মাটিতে দিলে তার কার্যকারী অংশ বা গাছ যেটুকু নিতে পারে সেটা মাত্র 17 থেকে 18%। তার মানে ভাবুন, আপনি 2000 টাকার যদি কোনো ফসফেট কিনে মাটিতে দেন, তার মধ্যে গাছ মাত্র 340 টাকার নিতে পারে। বাকি প্রায় 1660 টাকার ফসফেট কিন্তু মাটিটাকে নষ্ট করার জন্য কাজে লাগে। তার মানে আজকের দিনে আপনাদের কোথাও একটা ভাবনা চিন্তার উপায় অবশ্যই আসছে। না হলে আজকে বিশেষ করে যেখানে আলু চাষ হয়, 1 বিঘা জমিতে প্রায় 4 বস্তা করে 10-26-26 ব্যবহার হয়। খুব বেশি দিন দেরি নেই, মোটামুটি 5-7-8 বছরের মধ্যে ওটা কিন্তু 4 বস্তায় সীমাবদ্ধ থাকবে না, 6 বস্তা 7 বস্তা চলে যাবে। আর যেহেতু রাসায়নিক সারে ভর্তুকি ভয়ঙ্করভাবে যুক্ত থাকে, তাই সারের দাম কোনোভাবেই কমার সম্ভাবনা নেই, দিনের দিন বাড়বে। তাই আপনাদের কষ্টের টাকা মাটি নষ্ট করতে দিবেন না। নতুন প্রযুক্তির সার আপনারা এর মধ্যে ব্যবহার করুন, এই ন্যানো ডিএপি। এই ন্যানো ডিএপি আপনি 3টেভাবে ব্যবহার করতে পারেন, একটা বীজ শোধন, একটা শেকড় শোধন আর একটা স্প্রে। এর সবথেকে ভালো কাজ হচ্ছে বীজ শোধন। আজকে পশ্চিম মেদিনীপুর জেলায় বিভিন্ন ব্লকে, চন্দ্রকোনা 1-2 ব্লক, গড়বেতা 1-2-3, কেশপুর, যেখানে আলুর চাষ ভয়ঙ্করভাবে হয় এবং বেশি পরিমাণে হয়। আমরা হুগলির পরেই পশ্চিমবঙ্গে আমরা পশ্চিম মেদিনীপুর আলু চাষে 2য় স্থানে আছি। সেখানে আলুর বীজ শোধন কিন্তু ন্যানো ডিএপি দিয়ে এক যুগান্তকারী পরিবর্তন নিয়ে আসছে। এটা খুবই সহজ পদ্ধতি। কৃষক ভাইরা সামান্য একটু বুদ্ধি খাটিয়ে আমি যে পদ্ধতি বলবো, আপনারা একদম নির্ভরসায় আলু বীজ শোধন করুন, দেখবেন অনেক বেশি ফলন পাবেন। যেহেতু আলু বীজ সাইজে অনেকটাই বড় হয়, তাই আলু বীজের শোধন খুব সহজ। এটাকে আপনি দুটোভাবে শোধন করতে পারেন, জলে ডুবিয়ে শোধন করতে পারেন বা আপনি স্প্রে করে শোধন করতে পারেন। জলে ডুবিয়ে শোধন করলে আপনার কাছে কোনো বড় চৌবাচ্চা বা কোনো জলাশয় যেখানে ঘেরা আছে, ভালো পরিষ্কার জল, তার মধ্যে আপনি কাটা আলু বীজ সেগুলো ডোবাতে হবে। ডোবানোর আগে প্রতি লিটার জলে সর্বোচ্চ 10 ml, তার মানে ধরুন আপনার কাছে যে আলু বীজ কাটা আছে সেই পরিমাণ আলু বীজকে জলে ডোবাতে গেলে কতটা জল লাগবে সেটা আপনাকে মোটামুটিভাবে ঠিক করে নিতে হবে। ধরুন আপনার কাছে যদি 50 কেজি আলু বীজ কাটা থাকে, সেটাকে জলে ডোবাতে গেলে যদি 100 লিটার জল লাগে, তাহলে প্রতি লিটার জলে সর্বোচ্চ 10 ml, মানে 100 লিটার জলে 100 × 10 মানে 1000 ml বা 1 লিটার। 1 ml এর দাম 1 টাকা 20 পয়সা পড়বে। সেক্ষেত্রে আপনি 1 লিটার ন্যানো ডিএপি সর্বোচ্চ, আপনি চাইলে তার থেকে কমও দিতে পারেন। প্রতি লিটার জলে 10 ml আপনার সর্বোচ্চ জায়গায় আপনি যদি কম দেন 6 ml মিনিমাম দিতেই পারেন। আপনি ন্যানো ডিএপি ওই জলের মধ্যে গুলে দিবেন। এরপর সমস্ত আলু বীজ কাটা হয়ে গেলে কাটা আলু বীজকে ওই ন্যানো ডিএপি গোলা জলে আপনি ডুবিয়ে দিবেন। সর্বোচ্চ 1 ঘন্টা রাখবেন এবং কমপক্ষে আধা ঘন্টা, অর্থাৎ 30 মিনিট কমপক্ষে এবং সর্বোচ্চ 60 মিনিট, অর্থাৎ 30 মিনিট থেকে 60 মিনিটের মধ্যে আলু বীজগুলো ডুবিয়ে রাখার পরে তারপরে ওটাকে আপনি তুলে নেবেন। তুলে নিয়ে আপনি হালকা ছাওয়ায় বা হালকা রোদে বা যেখানে হাওয়া দেবে বা পাখা চালিয়ে ওটাকে আপনি শুকিয়ে নেবেন। এই যে আলু বীজ শোধন হয়ে গেল, শোধনের 24 ঘন্টার মধ্যে যদি আপনি মাটিতে লাগান তাহলে সবথেকে ভালো ফলন পাওয়া যায়। ধরুন আপনার কাছে জলে ডোবানোর মতো সময় নেই, সেক্ষেত্রে আপনি স্প্রে করতে পারেন। বাড়িতে আপনি আলু বীজ কেটে কোনো একটা পলিথিনের উপর মিলে রাখলেন। এরপর ওই পরিমাণ আলু বীজকে স্প্রে করতে গেলে কতটা জল লাগবে, মোটামুটিভাবে 2 বার আমাকে স্প্রে করতে হবে ধোঁয়ার মতো, সেটা আপনি মেজারমেন্ট করলেন। ধরুন আপনার 15 লিটার জল বা 1 ট্যাঙ্কি জলে ওই পরিমাণ আলু বীজ আমার 2 বার স্প্রে হয়ে যাবে। তাহলে
প্রতি লিটার জলে সর্বোচ্চ 10 ml, তাহলে 15 লিটার জলে 15 × 10 মানে 150 ml। এক্ষেত্রে আপনার খরচাটাও কম হচ্ছে, 1 লিটার লাগছে না। তাহলে 150 ml আমি ন্যানো ডিএপি ওই এক ট্যাঙ্কির মধ্যে গুলে দিলাম। গুলে দিয়ে কাটা আলু বীজের মধ্যে ধোঁয়ার মতো হালকা করে আমি স্প্রে করে দেবো, দিয়ে আমি 10 মিনিট ছেড়ে দেবো। 10 মিনিট পরে আবার হালকা করে আলু বীজগুলোকে আমি হাত দিয়ে নাড়িয়ে দেবো। নাড়িয়ে দিয়ে তাতে কিছু কল যদি ভাঙা যায় ভাঙুক, এতে কোনো ভয় নেই, তাতে সম্পূর্ণ জার্মিনেশন হবে, নিশ্চিন্তে থাকতে পারেন। 10 মিনিট পরে আবার একবার আপনি হালকাভাবে ওই আলু বীজগুলোর উপর আপনি স্প্রে করে দেন। এই যে স্প্রে হয়ে গেল, এরপরে আপনি আধা ঘন্টা ওই আলু বীজকে ছেড়ে দেন। এরপরে 24 ঘন্টার মধ্যে আপনি যদি আলু বীজ মাটিতে লাগিয়ে দেন, সবথেকে ভালো ফলন পাওয়া যায়। সবসময় মনে রাখবেন যে আলু বীজ ন্যানো ডিএপি দিয়ে শোধন হওয়া 24 ঘন্টার মধ্যে লাগালে সবথেকে ভালো ফলন পাওয়া যায়। আপনার কাছে যদি 24 ঘন্টার মধ্যে লাগানো সম্ভব নাও হয়, আপনি চাইলে 72 ঘন্টার মধ্যেও লাগাতে পারবেন, কিন্তু সবথেকে ভালো ফলন পেতে গেলে আপনাকে 24 ঘন্টার মধ্যে শোধনের লাগালে সবথেকে ভালো হয়। আরেকটা জিনিস আপনাকে মাথায় রাখতে হবে, ধরুন আপনার বাড়িতে স্প্রে করার সময় নেই, জলে ডুবিয়ে স্প্রে করার সময় নেই, সেক্ষেত্রে আপনি মাঠে আলু বীজ কাটা নিয়ে চলে গেছেন। মাঠে আলু বীজ লাগানোর আগে ওখানেই কোনো একটা পলিথিনের উপর ওই মাঠে হালকা রোদ বা ছা বা আপনি যে হাওয়া দিচ্ছে সেখানে পলিথিনের উপর আলু বীজ মিলে দিয়ে সেখানেও কিন্তু আপনি ওই ন্যানো ডিএপি গোলা জল প্রতি লিটার জলে 10 ml, 15 লিটার ট্যাঙ্কিতে 150 ml দিয়ে আপনি হালকা করে স্প্রে করে 10 মিনিট পরে হালকা করে নেড়ে দিয়ে আরেকবার স্প্রে করে ওটাকে আধা ঘন্টা বা 1 ঘন্টা শুকিয়ে আপনি আলু বীজ লাগাতে পারবেন। এতে দেখা গেছে যেখানে ন্যানো ডিএপি দিয়ে আলু বীজ শোধন করে লাগানো হয়েছে সেখানে কিন্তু ফলন অনেক বেশি, গড়ে 1 থেকে 2 আলু যেমন বেশি হবে প্রতি গাছে এবং সাইজও অনেকটা বেশি হবে। কোনো কৃষক যদি ছত্রাকনাশক দিয়ে শোধন করতে চায় তাহলে আপনাকে সবসময় মাথায় রাখতে হবে ন্যানো ডিএপি দিয়ে শোধন করার কমপক্ষে 3-4 ঘন্টা পরে তবেই আপনি ন্যানো ডিএপি দিয়ে শোধন করা 3-4 ঘন্টা পরে তবেই আপনি ছত্রাকনাশক দিয়ে শোধন করতে পারবেন। কিন্তু কোনো অবস্থাতেই ছত্রাকনাশক দিয়ে শোধন করার পরে ন্যানো ডিএপি দিয়ে শোধন করা যাবে না। ন্যানো ডিএপির ক্ষেত্রে অন্যান্য যে সমস্ত ফসলগুলো আছে, যেমন ধরুন ধানের ক্ষেত্রে আমরা নর্মালি কী হয়, ধানকে আমরা 24 ঘন্টা বা 36 ঘন্টা জলে ভিজিয়ে রাখি। সেই জলের মধ্যে আপনি প্রতি লিটার জলে 5 থেকে 6 ml, অর্থাৎ ধানের ক্ষেত্রে কিন্তু ডোজটা একটু কম হবে যেহেতু ধানের বীজ ছোট, আলুর বীজ বড় বলে আলুতে আমাদের একটু ডোজ বেশি লাগে। ধানের ক্ষেত্রে আপনি 5 থেকে 6 ml প্রতি লিটার জলে, যেখানে ধানকে আমি জলে ডোবাচ্ছি বা ভিজিয়ে রাখছি 24 ঘন্টা 36 ঘন্টা, সেইখানে আপনি ন্যানো ডিএপি গুলে দিবেন। 24 ঘন্টা 36 ঘন্টা ওইভাবেই ভেজানো থাকবে। ওতেই ন্যানো ডিএপি কিন্তু অ্যাবজর্পশন হয়ে যাবে নাইট্রোজেন এবং ফসফেট ন্যানো আকারে, এবং তারপরে আপনি 24 ঘন্টা পরে ছেঁকে নিয়ে ওটাকে আপনি অঙ্কুর বার করুন বা গজা বার করুন, তারপরে আপনি যেভাবে বীজতলা ফেলতে হয় ফেলুন। যেগুলো অন্যান্য সবজি বীজ, যেমন ধরুন আপনি সর্ষে করবেন, সর্ষের মধ্যে কিছু না, খুব হালকা কয়েক ফোঁটা ন্যানো ডিএপি দিয়ে সর্ষে বীজটাকে মাখিয়ে আধা ঘন্টা রেখে তারপরে আপনি ফেলতে পারেন। যে কোনো সবজি বীজের মধ্যেও আপনি চাইলে কয়েক ফোঁটা দিয়ে মাখিয়ে দিতে পারেন বা জলের মধ্যে দিয়ে হালকা করে স্প্রে করতে পারেন। এতে কিন্তু ফলন এবং জার্মিনেশন অনেক বেশি হবে। পশ্চিম মেদিনীপুর সহ সারা পশ্চিমবঙ্গে বিভিন্ন জেলায় বিভিন্নভাবে কৃষি দপ্তর এবং বিভিন্ন সংস্থার পক্ষ থেকে এই ন্যানো ডিএপি আজকে এক যুগান্তকারী কাজ করছে এবং প্রত্যেকটা কৃষক যেখানে এর ডেমনস্ট্রেশন করে দেখানো হয়েছে প্রত্যেকেই কিন্তু খুশি। ন্যানো ডিএপি দ্বিতীয় কাজ হচ্ছে শেকড় শোধন। প্রথম গেল বীজ শোধন, যেমন ন্যানো ইউরিয়া শুধু আপনি স্প্রে করতে পারবেন, ন্যানো ডিএপির ক্ষেত্রে কিন্তু শেকড় শোধনও করা যায়। শেকড় শোধনের ক্ষেত্রে যেমন ধরুন আপনারা যে সমস্ত সবজির চারা রোপণ করেন, যেমন ধরুন ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, লঙ্কা, এগুলো দেখবেন এই চারাগুলো রোপণ করার পরে দেখবেন অনেক চারা মারা যায়, গোড়া পচে যায়। সেক্ষেত্রে আপনাদেরকে গ্যাপ ফিলিং করতে হয় বা নতুন চারা নিয়ে গিয়ে লাগাতে হয়। এক্ষেত্রে যদি আপনি সামান্য একটু কষ্ট করেন, প্রথমে হয়তো আপনার বিশ্বাসযোগ্যতা তৈরি হবে না, কিন্তু আপনারা নির্ভরসায় এটা থেকে একদম সুন্দরভাবে শেকড় শোধন করতে পারেন। কিচ্ছু না, আপনি ফুলকপি, বাঁধাকপি, বেগুন, টমেটো, লঙ্কা যে সমস্ত বীজতলা ফেলা হয়েছে সেখান থেকে বা নার্সারি আছে সেখান থেকে আপনি চারাগুলোকে তুলবেন, চারা শেকড়গুলোকে মাটি ধুয়ে নেবেন, ধুয়ে নিয়ে হালকা রোদে শুকাবেন। শেকড় যখন হালকা শুকিয়ে যাবে তার মধ্যে কিন্তু জল টানার একটা প্রবণতা অনেক বেশি হবে। এরপর একদম পরিষ্কার জলে আপনি 6 থেকে 7 ml বা 5 থেকে 6 ml প্রতি লিটার জলে আপনি ন্যানো ডিএপি 8% নাইট্রোজেন এবং 16% ফসফেট সমৃদ্ধ আপনি গুলে দেন।
এরপর ওই যে হালকা শুকনো শেকড়গুলোকে আধা ঘন্টা থেকে 1 ঘন্টা ওই ন্যানো ডিএপি গোলা জলে আপনি ডুবিয়ে রাখুন। 1 ঘন্টা পরে ওই শেকড়গুলোকে আপনি রোপণ করে দেন। আপনি দেখবেন যারা সবজি চাষি, যে সমস্ত সবজির চারা রোপণ করা হয়, দেখবেন আপনি যতগুলো চারা লাগাবেন তার 99% চারা কিন্তু সম্পূর্ণ সুস্থভাবে বড় হবে এবং এখানে গোড়া পচা রোগের প্রকোপ কিন্তু অনেকটাই কমে যাবে। ধানের ক্ষেত্রেও আপনারা শেকড় শোধন করতে পারবেন, যদিও আপনাদের ক্ষেত্রে একটু কষ্টদায়ক মনে হতে পারে, তথাপি এটা জেনে রাখা ভালো যে ধানের বীজতলা থেকে যখন আপনি চারাগুলোকে তুললেন, আপনাকে শেকড়ের মাটিগুলোকে ধুয়ে নিতে হবে। শেকড়ের মাটিগুলোকে ধুয়ে নিয়ে মাঠেরই কোনো অংশে একটা পলিথিনের মধ্যে আপনি জল একটু নিয়ে নেন, তার মধ্যে ন্যানো ডিএপি প্রতি লিটার জলে 5 থেকে 6 ml আপনি গুলে দেন। শেকড়গুলোকে আলের মধ্যে হালকা রোদে শুকিয়ে নেন। এরপর ওই সমস্ত হালকা শুকনো শেকড় বান্ডিল সমেত ধানের চারাগুলোকে ওই ন্যানো ডিএপি গোলা জলে আপনি ডুবিয়ে দেন। আধা ঘন্টা 1 ঘন্টা রেখে দেন। তারপরে আপনি ধানের চারা রোপণ করুন। আপনি ধান বলুন, সবজি বলুন, যেখানে শেকড় শোধন করে লাগানো হবে, কিছু না 7 দিন 10 দিন পরে আপনি নিজে কম্পেয়ার করে দেখুন, যেখানে আপনি শেকড় শোধন করে চারা লাগিয়েছেন আর যেখানে আপনি শেকড় শোধন না করে চারা লাগিয়েছেন, দুটোর মধ্যে কিন্তু অনেক পার্থক্য হবে। যেমন ধরুন আপনি একটা ফুলকপির চারা একটা ন্যানো ডিএপি দিয়ে আপনি শোধন করে লাগিয়েছেন, একটা আপনি শেকড় শোধন না করে লাগিয়েছেন। দুটো চারাকে লাগানোর 7 দিন 10 দিন পরে আপনি তুলে দেখুন যে যেখানে ন্যানো ডিএপি দিয়ে শোধন করে লাগানো হয়েছে শেকড়গুলো, সেখানে কিন্তু শেকড় অনেক বেশি হয়েছে, সেখানে শেকড় লম্বায় বেশি হয়েছে, পাশে বেশি হয়েছে, উপরের পাতা বেশি হয়েছে। এবং ন্যানো ডিএপি দিয়ে শেকড় শোধন আজকের দিনে কিন্তু প্রতি ml 1 টাকা 20 পয়সা খরচা করে আপনি কিন্তু একটা বিরাট আপনার কৃষিতে নতুন অগ্রগতির দিশা কিন্তু দেখাতে পারেন। এবং যারা ন্যানো ডিএপি দিয়ে বীজ শোধন বা শেকড় শোধন করবেন, তাদের কিন্তু বেশি খরচা করার দরকার নেই। তারা চাইলে আপনি রাসায়নিক সার যেটা 10-26-26 বা ডিএপি প্রতি বিঘাতে বা একরে যেটা আপনি ব্যবহার করছিলেন, তা 4 ভাগের 1 ভাগ চাইলে আপনি কমিয়ে দিতে পারেন। যেমন ধরুন একজন কৃষক যদি আলু চাষে 4 বস্তা 10-26-26 ব্যবহার করছে, সেক্ষেত্রে কিন্তু আপনি চাইলে 1 বস্তা 10-26-26 কমিয়ে ন্যানো ডিএপি দিয়ে তার বীজ শোধন করতে পারেন। ধানের ক্ষেত্রে যেখানে বীজ শোধন এবং শেকড় শোধন করে ধান লাগানো হয়ে গেছে, সেখানে আমরা দেখেছি বেশিরভাগ জায়গায় 20 থেকে 22টা পর্যন্ত পাশ কাঠি কিন্তু আসছে। যেখানে আপনি শেকড় শোধন করে বা বীজ শোধন করে লাগাবেন না, ওই 10, 12, 14-র মধ্যেই কিন্তু পাশ কাঠি সীমাবদ্ধ থাকবে। ন্যানো ডিএপি আবার স্প্রেও করা যায়। স্প্রের ক্ষেত্রে কি না, আপনি যে সময়ে ন্যানো ইউরিয়া স্প্রে করছেন, ওই একই সময়ে কিন্তু আপনি ন্যানো ডিএপিকেও স্প্রে করতে পারবেন, সমস্ত ফসলে স্প্রে করতে পারবেন। ন্যানো ইউরিয়া বা ন্যানো ডিএপি শুধু মাথায় রাখবেন যে আলু বা ধান বা যেগুলো স্বল্পমেয়াদী ফসল, ফুলকপি, বাঁধাকপি, এগুলোর ক্ষেত্রে আমি সর্বোচ্চ 2 বার স্প্রে করব এবং সেটা 10 থেকে 15 দিনের ব্যবধান আমাকে রাখতে হবে। কিন্তু যেখানে সবজি চাষ হয়, দীর্ঘমেয়াদী সবজি চাষ বা যে সমস্ত সবজিতে বারবার ফসল তোলা হয় এবং যে সমস্ত সবজি বেশি দিন ধরে হয়, সেখানে চাইলে কিন্তু আপনি 15 দিন পর পর ন্যানো ইউরিয়া এবং ন্যানো ডিএপি দুটোকে মিশিয়ে স্প্রে করতে পারেন। ন্যানো ডিএপি স্প্রের ক্ষেত্রে মোটামুটিভাবে আপনি 5 থেকে 6 ml প্রতি লিটার জলে, তার মানে আমাদের নর্মাল যে স্প্রেয়ারগুলো আমরা ব্যবহার করি, পাওয়ার স্প্রেয়ার, ওই 15 লিটার জলে আমার 75 থেকে 90 ml, তাহলে 1 বিঘা 42 শতকে 4 ট্যাঙ্কি, তাহলে আমি যদি 75 ব্যবহার করি, আমার 300 ml প্রতি বিঘাতে, দুবার ব্যবহার করলে 600 ml। আপনি একটা 500 ml এর বোতল বাজার থেকে নিয়ে সেটাকেও কিন্তু আপনি দুবারে স্প্রে করতে পারেন। এখানে একটা 500 ml ন্যানো ডিএপি 2 বার স্প্রে করতে গেলে খরচা আমাদের কিন্তু 500 থেকে 600 টাকার মধ্যেই আসছে। সেখানে কিন্তু আপনার 10-26-26 ডিএপি চাইলে কিন্তু আপনি তার খরচটা কমিয়ে দিতে পারেন। আরও যুগান্তকারী আবিষ্কার এই নতুন নিউ এজ ফার্টিলাইজার টেকনোলজিতে, যেমন ন্যানো ইউরিয়া, ন্যানো ডিএপি আসছে, এর ঠিক একইভাবে যেগুলো অনুখাদ্য আমরা ব্যবহার করি, তার মধ্যে আসছে ন্যানো জিঙ্ক এবং ন্যানো কপার। হয়তো কৃষক ভাইরা খুব ভালোভাবে জানেন যে আমাদের মাটি এতটাই আম্লিক হয়ে গেছে এবং দানা ইউরিয়া ব্যবহারে মাটি যে শক্ত হয়ে গেছে, তার পরিণামস্বরূপ আজকের দিনে আপনারা যে অনুখাদ্য ব্যবহার করছেন, সেই অনুখাদ্য মাত্র 2 থেকে 5% কার্যকরী হয়। তার মানে আপনি আজকের দিনে যদি 1 কেজি জিঙ্ক মাটিতে দেন,
তার মাত্র 2%, মানে কতটা কম আপনি নিজেই বুঝতে পারছেন, 20 গ্রাম মাত্র গাছের কাজে লাগে, বাকিটা কিন্তু মাটির মধ্যেই আটকে যায় বা আপনার পয়সা অযথা নষ্ট হয়। আরও একটা মাথায় রাখতে হবে যে আপনারা যারা অনুখাদ্য মাটিতে ব্যবহার করছেন, জিঙ্ক হোক বা বোরন হোক, তারা কিন্তু বছরে কিন্তু একবারই ব্যবহার করতে পারবেন। কোনো অবস্থাতেই একবারে বেশি ব্যবহার করা যাবে না। ওই জমিতে যদি বছরে 3বার ফসল হয়, তবেই কিন্তু ওই যে মাইক্রোনিউট্রিয়েন্ট বা অনুখাদ্য আপনি বছরে একবার ব্যবহার করতে পারবেন, তাও মাত্র 2-5% কাজ করে। এই সমস্যার সমাধানের জন্য নতুন প্রযুক্তির নিউ এজ ফার্টিলাইজার টেকনোলজিতে ন্যানো জিঙ্ক চলে আসছে, যার মধ্যে 1% মানে 10,000 ppm, অর্থাৎ 1 লিটার জলে 1 ml, মানে আপনি 15 লিটার জলে 15 ml স্প্রে করবেন। যারা ধান চাষ করবেন বা করেন, আপনি বর্ষাকালীন করুন বা শীতকালীন করুন, দেখবেন ধানের ক্ষেত্রে জিঙ্কের কিন্তু একটা বিরাট প্রভাব আছে। আপনার যে কোনো গাছ হঠাৎ দেখবেন বাড়তে বাড়তে বসে যাচ্ছে বা বাড়ছে না, বা দেখবেন ধানের ক্ষেত্রে যে একটা খয়রা রোগ হয়, পাতাগুলো একটু খয়েরি কালারে হয়ে যায়, বা দেখবেন কিছু কিছু ক্ষেত্রে এই বছরও দেখবেন ধানের ক্ষেত্রে একটা ইয়েলো ভাব চলে আসছিল। এইগুলো কিন্তু জিঙ্কের একটা বিরাট প্রয়োজন গাছের জন্য রয়েছে। বা যারা দেখবেন শীতকালীন বোরো ধানের বীজতলা ফেলবেন, সেই বীজতলায় কিন্তু দেখবেন গাছকে গরম রাখার জন্য গাছের মধ্যে কিন্তু জিঙ্কের একটা বিরাট প্রয়োজনীয়তা আছে। সেটা আপনি চিলেটেড জিঙ্ক আকারে দিতে পারেন, কিন্তু ওগুলো অনেক পুরনো টেকনোলজি। আজকের দিনে নতুন যে প্রযুক্তি ন্যানো জিঙ্ক, সেটা 1 ml 1 লিটার জলে, অর্থাৎ 15 ml 15 লিটার জলে, আমার 42 শতক বিঘা যদি আমি ধরে নিই এখানকার কমন হিসাবে, 1 বিঘাতে 4 ট্যাঙ্কিতে 4 × 15 মানে 60 ml। 60 ml আজকের দিনে 100 ml ন্যানো জিঙ্কের দাম বড় জোর বাজারে 150 থেকে 200 টাকা পড়বে। তার মানে খরচাও যে খুব বেশি আপনার তা না। অর্থাৎ আপনি বর্ষাকালীন ধান চাষ করুন বা শীতকালীন আপনি ধান চাষ করুন, সেখানে ন্যানো জিঙ্ক যদি 15 ml প্রতি লিটার জলে 10,000 ppm এর আপনি স্প্রে করে দেন, তাহলে দেখবেন আপনার কিন্তু ওই ঘাটতি কিন্তু মেকআপ হয়ে যাবে। ঠিক একইভাবে ন্যানো কপার 0.8%, যেটা 8,000 ppm, অর্থাৎ 15 লিটার জলে 12 ml, সেক্ষেত্রে 1 বিঘাতে 4 ট্যাঙ্কিতে 48 ml মানে 50 ml। আপনাকে জিঙ্কের ক্ষেত্রে আপনি সর্বোচ্চ 2বার ব্যবহার করতে পারেন। জিঙ্ক তাহলে 15 ml ট্যাঙ্কি হলে 1 বিঘাতে 4 ট্যাঙ্কিতে 60 ml, 2বারে 60 120 ml, মানে একটা 100 ml ন্যানো জিঙ্কের বোতল নিলে আপনি চাইলে ওটাকে কিন্তু 2বার স্প্রে করতে পারবেন। এবং সেক্ষেত্রে ধানের যে ফলন আপনাদের মার খেত বা যে কোনো ফসল আপনার গাছ বাড়তে বাড়তে হঠাৎ যে বসে যায়, সেই জায়গাটা কিন্তু মেকআপ হবে। আজকের দিনে পশ্চিমবঙ্গে প্রায় 40% মাটিতে কিন্তু জিঙ্কের ঘাটতি লক্ষ্য করা গেছে। এবং দেখবেন যে জিনিসটা যত কম পরিমাণে লাগে, সেই জিনিসটা যদি ঘাটতি হয়, সেটা কিন্তু ফলনে বিরাট পরিমাণ একটা প্রভাব ফেলে। এই নিউ এজ টেকনোলজি আপনি স্প্রে করার ক্ষেত্রে কৃষকদের একটা সমস্যা হয়তো থাকতে পারে, যে ধানের ক্ষেত্রে হয়তো সাপকাঠি সম্ভাবনা ভয়ঙ্করভাবে বাড়ছে। সেই জায়গায় নতুন দেখবেন আজকে ড্রোন টেকনোলজি কিন্তু এখানে চলে আসছে এই সমস্ত নিউ এজ ফার্টিলাইজারকে ব্যবহার করার জন্য। কৃষক ভাইরা জানলে হয়তো একটু বেশি অবাক হবেন যে 2030 সালের মধ্যে সারা ভারতবর্ষে প্রায় 50,000 ড্রোন আমাদের কৃষিতে নামার কথা আছে। দেখবেন একটা সময় এই যে ধান কাটা মেশিন, যেটাকে আজকের দিনে মানে কম্বাইন যে হারভেস্টার বলা হচ্ছে, এটা কিন্তু আপনারা প্রথমেই কিন্তু এত ইজিলি অ্যাকসেপ্ট করেন নাই। কিন্তু আজকে যে কৃষকরা ব্যবহার করে বুঝে গেছেন, যেহেতু দিনের দিন লেবার কস্ট বেড়ে যাচ্ছে, কৃষকদের কাছে সময় কম, তাই আগামী দিনে কিন্তু ওই ম্যানুয়াল স্প্রে বা হ্যান্ড স্প্রের দিন কিন্তু আস্তে আস্তে ফুরিয়ে যাবে। এবং নিউ এজ স্প্রে, এই সমস্ত নিউ এজ ফার্টিলাইজার টেকনোলজি, সেগুলো কিন্তু ড্রোনের মাধ্যমেই স্প্রে হবে। বিভিন্ন আইআইটি থেকে খুবই উন্নত প্রযুক্তির ড্রোন ডেভেলপ হচ্ছে, বিভিন্ন কোম্পানি এর মধ্যে ইনভলভ আছে। এবং এই ড্রোন প্রযুক্তির মেন যে বিজ্ঞান, যে আপনার 1 একর জমি যেখানে আপনি নর্মাল স্প্রে করেন, সেখানে আপনার 10 ট্যাঙ্কি কমপক্ষে লাগে। অর্থাৎ প্রতি ট্যাঙ্কিতে 15 লিটার জল লাগলে 10 ট্যাঙ্কিতে 150 লিটার, মানে 42 শতক হলে আপনার 2.5 বিঘাতে 10 ট্যাঙ্কি স্প্রে করতে হচ্ছে। সেই 10 ট্যাঙ্কি জল আপনার বয়ে নিয়ে যাওয়া, তার মধ্যে ওষুধ গোলা, সেই সময়, সেই লেবার খরচা, তার থেকে শুরু হওয়ার জন্য আসছে ড্রোন। ড্রোন কি, যেটাকে কৃষি বিমান বলা হয়। অলরেডি যত উন্নত দেশ আছে, সেখানে সমস্ত জায়গায় এই কৃষি বিমান বা ড্রোন কিন্তু দারুণভাবে সাকসেসফুল। আজকে ভারতবর্ষে বিভিন্ন জায়গায় ড্রোন প্রযুক্তি অলরেডি
প্রায় সাকসেসফুল লেভেলে পৌঁছাচ্ছে। এতে কি হবে, আপনার 1 একর জমি 10 লিটার জলে 10 মিনিটে স্প্রে হবে। অর্থাৎ যেখানে আপনার 1 একর 10 ট্যাঙ্কি স্প্রে করতে অনেক বেশি সময় লাগতো, সেই 1 একর জমি বা 2.5 বিঘা জমি 42 শতক ধরলে সেটা কিন্তু আপনার 10 মিনিটে কমপ্লিট হয়ে যাবে। আরেকটা সুবিধা কী দিই, এই 1 একর স্প্রে করতে ড্রোন দিয়ে আপনার মাত্র 300 টাকা খরচা। অর্থাৎ আপনি খরচার দিক থেকেও যদি দেখেন, সেখানেও কিন্তু আপনার ড্রোন প্রযুক্তি ব্যবহার কিন্তু আপনার কোনো অংশেই আপনার অলাভজনক নয় বা লাভজনকই বলতে পারেন। ড্রোন প্রযুক্তির ক্ষেত্রে আরেকটা সুবিধা আছে, ড্রোনকে মোটামুটি 2 থেকে 5 মিটার হাইটে ওড়াতে হয়। ড্রোন যখন ওড়ে তখন গাছের পাতাগুলোর মধ্যে একটু ওই বাতাসের চাপে পাতাগুলো কিন্তু নড়ে। পাতাগুলো নড়ার জন্য এত ধোঁয়ার মতো স্প্রে হয়, পাতা 2 দিকে স্প্রে হয়। পাতা 2 দিকে যখনই স্প্রে হয়, আমি প্রথমেই শুরুতে বলে গেছি যে চওড়া পাতা জাতীয় গাছের পাতার পত্ররন্ধ্র কিন্তু পাতা নিচের দিকে বেশি থাকে। আরও আপনারা দেখবেন যে একটা পোকা কিন্তু পাতা নিচের দিকে ডিম পাড়ে, একটা রোগের জীবাণু কিন্তু পাতা নিচের দিক থেকে শুরু হয়, বা দেখবেন পোকা লুকিয়েও থাকে পাতা নিচের দিকে। দেখবেন আপনাদের ক্ষেত্রে দেখবেন আপনারা কৃষি বীজ প্রয়োগ করেন পাতার উপরে উপরে, যে কারণে দেখবেন আজকের দিনে ভয়ঙ্করভাবে কৃষি বীজ প্রয়োগ করতে হচ্ছে। একটা বেগুন লাগানো থেকে আপনার তোলা পর্যন্ত প্রায় 50 বার কীটনাশক প্রয়োগ হয়। সেখানে সামান্য একটু বিজ্ঞান যদি আপনি পরিবর্তন করেন, সেই ড্রোন প্রযুক্তির মাধ্যমে শুধু যে আপনি নিউ এজ ফার্টিলাইজার ন্যানো স্প্রে করতে পারবেন তা না, যে কোনো রাসায়নিক কীটনাশকও প্রয়োগ করা যায়। ন্যানো প্রযুক্তির আর একটা সুবিধা হচ্ছে, ন্যানোর সঙ্গে আপনি অন্যান্য কীটনাশক মিশিয়েও স্প্রে করতে পারবেন। শুধু পাউডার ছত্রাকনাশকটা মেশাবেন না, তার মধ্যে যেমন ধরুন কার্বেন্ডাজিম বা ম্যানকোজেব, এগুলো মেশাবেন না। যে কোনো লিকুইড কীটনাশক বা ছত্রাকনাশক এগুলো কিন্তু ন্যানো সারের সঙ্গে মিশিয়ে স্প্রে করা যায়। আরও দেখবেন আপনাদের এই ড্রোন টেকনোলজির মাধ্যমে যেটা সুবিধা হয়, যে আপনার সাপকাঠির যে ভয়টা, যেটা আগামী দিনে ভয়ঙ্করভাবে কৃষকদের মনে একটা ভীতি তৈরি করেছে, সেই জায়গা থেকে কিন্তু আপনি রক্ষা পাচ্ছেন। ড্রোন প্রযুক্তি এমনভাবে এগিয়ে আসছে, এর মধ্যে জিও ফেন্সিং করা যায়। তার মানে আপনার জমি যদি রাস্তার ধার থেকে একটু দূরেও হয়, সেটাকে জিও ফেন্সিং করে দিলে, ড্রোনকে রিমোটের মাধ্যমে সিগন্যাল দিয়ে দিলে, ও কিন্তু আপনার ওই পার্টিকুলার এরিয়ার মধ্যে গেলেই তবে স্প্রে শুরু করবে, ওর বাইরে বেরিয়ে এলেই কিন্তু স্প্রে বন্ধ হয়ে যাবে। আগামী দিনে ড্রোন প্রযুক্তি আরও হাই লেভেলে যাবে। এর মধ্যে এমন বিশেষ ধরনের সেন্সার লাগানো থাকবে যে ফসলের উপর দিয়ে যখনই উড়বে, ফসলের পাতার রং স্ক্যান করে ও কিন্তু বলে দিবে যে এই জমিতে কিসের ঘাটতি আছে বা কিসের ঘাটতি নেই। তাই আজকে এই যে নিউ এজ ফার্টিলাইজার টেকনোলজি, ন্যানো ইউরিয়া, দানা ইউরিয়া চাপান বন্ধ করে এর ব্যবহার আপনারা বাড়ান। ন্যানো ডিএপি আপনি বীজ শোধন করুন, শেকড় শোধন করুন বা স্প্রে করুন, সামান্য খরচায় আপনার কিন্তু ফলন অনেক বাড়বে। ন্যানো জিঙ্ক, যেটা ফসলে একটা বিরাট গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে, যে অনুখাদ্য মাটিতে দিলে গাছ নিতে পারে না, প্রায় 98% নষ্ট হয়, সেখানে ন্যানো জিঙ্ক কিন্তু নতুন দিশা দেখাচ্ছে। ন্যানো কপার আগামী দিনে আসবে। আরও আগামী দিনে নতুন ন্যানো প্রযুক্তিতে যে 10-26-26 সার আপনারা ব্যবহার করছেন, তার নতুন ফর্মুলেশন আসবে ন্যানো 20-10-10। অর্থাৎ যেখানে আপনি 1 বিঘা জমিতে 50 কেজি যেখানে বস্তা সার ব্যবহার করছেন, তার বিকল্প হিসাবে আসবে 5 কেজি ন্যানো দানা সার। অর্থাৎ ন্যানো ইউরিয়া, ন্যানো ডিএপি, ন্যানো জিঙ্ক, ন্যানো কপার, এগুলো সবই আমি লিকুইড বললাম, অর্থাৎ তরল ন্যানো সার বললাম। আগামী দিনে ন্যানো কিন্তু দানা আকারেও আসবে। তার মধ্যে প্রথম ফর্মুলেশন তৈরি হচ্ছে ন্যানো 20-10-10, এবং আপনারা জানলে খুবই খুশি হবেন যে ন্যানো ইউরিয়া প্লাস ন্যানো ডিএপি, ন্যানো জিঙ্ক, ন্যানো কপার, এগুলো সবই ফার্টিলাইজার কন্ট্রোল অর্ডারে অ্যাপ্রুভেল কিন্তু পেয়ে গেছে। এবং ন্যানো 20-10-10 যেটা আগামী দিনে আপনার কিন্তু এফসিও অ্যাপ্রুভেল খুব তাড়াতাড়ি পেয়ে যাবে। তাই এগুলো আগামী দিনের সার, এবং ন্যানো পটাশও কিন্তু আগামী দিনে এই ফর্মুলেশনের মধ্যে আসছে। আর ড্রোন টেকনোলজি যেটা আমি বললাম, কৃষক ভাইদের কাছে আপনারা চাইলে আপনাদের মোবাইলের মধ্যে একটা অ্যাপ ডাউনলোড করা যায়, হ্যাঁ, যেটা কিষাণ উদয় বলে, ওটা আপনি ডাউনলোড করতে পারেন। সেখান থেকেও আপনি ড্রোন বুক করা যায়। আগামী দিনে আরও বিস্তৃতভাবে ড্রোন পৌঁছাবে। বর্তমানে পশ্চিম মেদিনীপুর জেলায় আমাদের পাঁচখুড়ি, আমাদের ভোলা সমবায় সমিতি, আমাদের যে নবদিশা ফার্মার্স প্রডিউসার কোম্পানি,
আমাদের যে দীর্ঘগ্রাম সমবায় সমিতি বিভিন্ন জায়গাতে কিন্তু, এবং যে মনিদহ সমবায় সমিতি, এইসব জায়গায় কিন্তু ড্রোন উপলব্ধি আছে। অর্থাৎ গুড়গুড়িপাল সংলগ্ন যে বেল্ট আছে, ওখানে মনিদহ সমবায় সমিতির সঙ্গে আপনারা যোগাযোগ করলে প্রতি একরে 300 টাকা খরচায় কিন্তু আপনারা খুব সহজে 10 মিনিটের মধ্যে কৃষি বিষ, ন্যানো সার, যে কোনো লিকুইড, পেস্টিসাইড আপনারা কিন্তু স্প্রে করতে পারবেন। তাই নিউ এজ ফার্টিলাইজার টেকনোলজি যেগুলো আসছে, এগুলো কিন্তু সবার প্রথমে মাটিকে বাঁচানোর জন্য, পরিবেশকে বাঁচানোর জন্য এবং জলকে বাঁচানোর জন্য, না হলে আগামী দিনে কৃষিকে কিন্তু বাঁচিয়ে রাখা মুশকিল হবে। থ্যাংক ইউ, নমস্কার। এতক্ষণ শুনছিলেন কৃষি সংক্রান্ত বিশেষ অনুষ্ঠান ম্যাটিক্স ফার্টিলাইজার্স ও কেমিক্যালস লিমিটেডের প্রস্তুতি, কৃষক ভাই ও বন্ধুর জন্য কৃষিক্ষেত্রে বিশেষ বার্তা। এই ধরনের অনুষ্ঠান আরও শুনতে কানে রাখুন বেতার বিদ্যাসাগর 90.8 FM, ঠিক বেলা 1টায়।